দেশ চালাতে ব্যর্থ বিএনপি ক্ষমতায় আসছে জামায়াত ইসলামী। একটা সুখবর আছে, শুরুতেই সুখবরটা দিয়ে শুরু করি, তারপরে অন্য আরেকটা খবর বলি। পদত্যাগ করতে যাচ্ছেন আমাদের বিদ্যুৎ এবং জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন। কেন পদত্যাগ করবেন, কি কারণে করবেন, শর্ত জুড়ে দিয়েছেন অবশ্য। সেই শর্তের কথাটা আমি আসছি। এইটাই যাওয়ার আগে ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে তার একটা শক্তি প্রদর্শন করেছে। সরকারকে খোলাসা করে বলতে হবে কেন লোডশেডিং হচ্ছে। জ্বালানি সরকার বলছে যে জ্বালানি আছে, কিন্তু আমরা পেট্রোল পাম্পে গিয়ে জ্বালানি পাচ্ছি না। তাহলে সমস্যাটা কোথায়? যদি সরকার মনে করে যে এখানে সিন্ডিকেট আছে নিয়ন্ত্রণের বাইরে, তাহলে সরকার যদি সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে না পারে, দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে আহ্বান জানাক, তাহলে আমরা গিয়ে সিন্ডিকেট নিয়ন্ত্রণ করব। আমরা আশা করি যে সরকার জনগণের সামনে এই বিষয়গুলো খোলাসা করবে। লড়াই চলবে, থামবো না, চালিয়ে যাব। জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত জীবন যাবে, কিন্তু মাথা নত করবো না ইনশাআল্লাহ। মাত্র 15 ঘন্টায় বাংলাদেশ জাতীয়তাবাদী কিরিচ দল ওরফে ছাত্রদল ক্ষমা চেয়ে, নাকানি চুবানি খেয়ে, শিবিরের কাছে ক্ষমা চেয়ে, জাতির কাছে ক্ষমা চেয়ে, যাদেরকে শিবির ট্যাগ দিয়ে গালাগালি করেছে তাদের কাছে ক্ষমা চেয়ে পিছু হতে বাধ্য হয়েছে। আমাদের বিদ্যুৎ মন্ত্রী প্রতিমন্ত্রী নিজেদের আসনে কতটুকু বিদ্যুৎ দরকার ততটুকু তারা দিয়ে বাংলাদেশের বাকি 298টা আসনে 10 থেকে 16 ঘন্টা পর্যন্ত লোডশেডিং করাচ্ছে। আপনারা নির্বাচনের আগে বলেছিলেন আমরা নির্বাচিত হলে, সরকার গঠন করলে সবাইকে নিয়ে আমরা সরকার গঠন করে দেশ চালাবো। এখন আপনারা কি করছেন? এক দলকে পাঠিয়ে দিচ্ছেন পাকিস্তানে, আরেক দলকে পাঠিয়ে দিচ্ছেন পেশোয়ারে, আরেক দলকে পাঠিয়ে দিচ্ছেন আরো কোনো দেশে, আর নিজেরাই দেশের জমিদারি দখল নিতে চাচ্ছেন। মনে রাখবেন, জুলাইয়ের 2টা স্লোগান ছিল বড় শক্তিশালী। একটা ছিল উই ওয়ান্ট জাস্টিস, আরেকটা ছিল দেশটা কারো বাপের নয়। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। দর্শক, ভিডিওর শুরুতেই যে ভিডিওগুলোর অংশ বিশেষ আপনারা দেখেছেন, ভিডিওর অংশগুলো দেখেই বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। দর্শক, তাই সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের এই ভিডিওগুলো দেখতে হবে আপনাদের, তাহলে সবকিছু জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো চলুন কথা না বাড়াই ভিডিওগুলো দেখে আসি। দাঁড়ান, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি। একটা সুখবর আছে, শুরুতেই সুখবরটা দিয়ে শুরু করি, তারপরে অন্য আরেকটা খবর বলি। পদত্যাগ করতে যাচ্ছেন আমাদের বিদ্যুৎ এবং জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন। কেন পদত্যাগ করবেন, কি কারণে করবেন, শর্ত জুড়ে দিয়েছেন অবশ্য। সেই শর্তের কথাটা আমি আসছি। এইটাই যাওয়ার আগে ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে তার একটা শক্তি প্রদর্শন করেছে, এবং ছাত্র শিবিরের এই শক্তি প্রদর্শন দেখে রীতিমতো ছাত্র দল এবং বিএনপির ভিতরে উদ্বেগ এবং উৎকণ্ঠা তৈরি হয়েছে। ইতিমধ্যেই সাংবাদিক মোস্তফা ফিরোজ তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন এই মিছিলটা দেখার পরে, এই শক্তি প্রদর্শন দেখার পরে। বলেছেন, ডাকসু এবং এবি জুবায়েররা এদেরকে যদি ছাত্রদল বা বিএনপি খেপিয়ে নেয় তাহলে এই সরকার 6 মাসও টিকতে পারবে না। তার এই কথার একটা গুরুত্ব আছে। আমি ছাত্র শিবিরের মিছিলটা কত বড় হয়েছে এবং কিভাবে তারা ছাত্রদলের সারা দেশে পরিকল্পিত নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে, সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধু ছাত্র শিবির, মিছিলটা আগে দেখুন একটু। এইটা ছাত্র দলের যে পরিকল্পিতভাবে গত কয়েকদিনে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করা, ছাত্র শিবিরকে মারপিট করা, তার একটা আউটপুট। এটা কিন্তু একটা বার্তা দিয়েছে ছাত্রদলকে। তাদের নিজেদেরও একটা মান সম্মানের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, হীনমন্যতায় ভুগছে যে দল ক্ষমতায়, অথচ এখনো ক্যাম্পাসগুলোতে আমাদের আধিপত্য কায়েম করতে পারছি না। ছাত্র শিবিরের আজকের যে মিছিলটা, এই মিছিলের পিছনে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আছে। সেটা কি? গতকাল আপনারা জানেন যে মোসাদ্দেক এবং এবি জুবায়েরকে ছাত্রদল শাহবাগ থানায় মব সৃষ্টি করে তাকে প্রচন্ডভাবে মারধর করা হয়েছে। এই দুজনকে আবার কেন মারধর করা হলো, এর আবার একটা ব্যাকগ্রাউন্ড আছে। ছাত্র শিবিরের আব্দুল্লাহ আল মামুন, এই ছেলে গতকাল নিজে থেকে শাহবাগ থানায় উপস্থিত হয়ে তার নিরাপত্তার জন্য থানাতে দাবি জানিয়েছিল, আবেদন করতে গিয়েছিল। কারণ কি? কারণ হচ্ছে এই আব্দুল্লাহ আল মামুনের একটা ছবি ব্যবহার করে ভুয়া একটা ফটোকার্ড তৈরি করেছে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের দোসরেরা।
এইটা আবার বেশি প্রচার করেছে এই যে মোহাম্মদ আরাফাত আছে না, কুমড়ো পটাশ যাকে বলা হয়, এই কুমড়ো পটাশ, তারপরে যে ইমরান এইডস সরকার, এরা এগুলো প্রচার করেছে। ছাত্র দলের ছেলেপেলেগুলো এখানে তারা অনেকটা মাথা মোটার পরিচয় দিয়েছে, তারা এখানে যথেষ্ট ম্যাচিউরিটির পরিচয় তারা দিতে পারে নাই। তারা এটাকে যাচাই বাছাই না করেই ওই ছেলেটাকে বারবার ফোনে হত্যার হুমকি দিয়েছে, তাকে ডাকসুর এক ভবনে খুঁজতে গেছে, পায় নাই। এইটা দেখে ওই ছেলে নিজের জীবনের নিরাপত্তার কথা ভেবে শাহবাগ থানায় আসছে যে আমি থানায় যাই, আমি আগে যে আমার নিজেকে রক্ষা করি। সে থানাতে গিয়ে বলেছে যে দেখুন আমার নামে আমার ছবি ব্যবহার করে এই ভুয়া ফটোকার্ডটা তৈরি করা হয়েছে, এই যে আমার ফোন আমি আপনাদেরকে দিয়ে দিলাম, ফরেনসিক ল্যাবে পাঠান, আমি যদি এইটা করে থাকি, এই পোস্ট যদি আমি করে থাকি, তাহলে আমাকে আপনারা যে শাস্তি দেন আমি মাথা পেতে নিতে রাজি আছি। জাইমা রহমানের ওই একটা নোংরা ভিডিও, এইটার আমরা তীব্র নিন্দা জানাই। এই কাজ কোনো মতো অবস্থায় কখনো করা যাবে না। আমাকে যারা শোনেন নিয়মিত, কমপক্ষে এতটুকু রুচির পরিচয় আমাদেরকে দিতে হবে কোনো নারীর প্রতি এই ধরনের নোংরা, প্রধানমন্ত্রীর মেয়ে সেটা তো আছেই, আমার আপনার বোন যদি তাকে নিয়ে যদি এইভাবে কুৎসা রটনা করা হয়, এইভাবে কুরুচিপূর্ণ ছবি যদি ছড়িয়ে দেওয়া হয়, এতে কি আমরা লাইক করবো? রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমরা এটা শেয়ার করবো? এইগুলো থেকে আমরা বিরত থাকি, এটার আমরা নিন্দা জানাই। এই কাজ কোনো মতো অবস্থায় করা যাবে না। কিন্তু ছাত্র দলের কম লেখাপড়া জানা এই ছেলেপেলেগুলো, তাদের এই এতটুকু বোধ হয় নাই যে ছাত্র শিবির এই কাজটা করতে যাবে না, করে নাই। এটা করেছে কুমড়ো পটাশের দল, তারা এটা করে ছাত্র দলকে উস্কে দিয়েছে শিবিরের বিরুদ্ধে। যার কারণে ওই ছেলেকে পরে যখন এই ক্যাম্পাসে পায় নাই, তখন ছাত্রদল থানায় চলে গেছে। থানায় যেয়ে সেখানে তারা আরেকটা শব্দ ব্যবহার করেছে, আমি সেই ভিডিওটাও একটু দেখাচ্ছি, দেখুন আগে। থানায় যে যখন তারা দেখে যে ওই আব্দুল্লাহ আল মামুনকে হাজতের ভিতরে না রেখে, গারদের ভিতরে না রেখে ওসির রুমে সে বসে আছে, তখনই তারা ওসির সাথে বাকবিতণ্ডা করে, বলে যে বাইরে কেন, ওকে আগে হাজতে ঢুকান। ওসি তখন ওদেরকে বোঝানোর চেষ্টা করে, ছাত্র দলের এই ছেলেপেলেগুলো যারা মব সৃষ্টি করতে গেছিল, যে দেখেন ওর কোনো দোষ পাওয়া যায় নাই। তখন ওসির উপরে তারা চড়াও হয়, ওসিকে গালিগালাজ করে। এক পুলিশ কর্মকর্তা পাশ থেকে এটা প্রতিবাদ করার সাথে সাথে ছাত্র দলের ছেলেপেলে বলছে এই ওসি হয়েছে তাই কি হয়েছে রে, আমরা পুলিশ ডর শব্দটা উচ্চারণ করলাম না, করি এখানে আসছি। ওই যে আগেই বলেছি, ছাত্রদল শুধুমাত্র যখন ক্ষমতায় থাকে বিএনপি, তখনই এদের পারফরমেন্সটা ভালো, আর বাকি সময় এরা বালি ট্রাকও সরাতে পারে না। এখানে তারা সাংবাদিকদের উপরে হামলা চালিয়েছে, 50 জন মতো সাংবাদিক আহত। যদিও ছাত্র দলের সভাপতি রাকিব তিনি এটার জন্য পরে দুঃখ প্রকাশ করছেন। দুঃখ প্রকাশ করে কি করবেন? আপনি গরু মেরে জুতা দান করলে তো হবে না, এটা আপনার আগে চিন্তা করা দরকার ছিল যে আপনার নেতাকর্মীরা কোন মানের। আচ্ছা, এরপরে এবি জুবায়ের এবং মোসাদ্দেককে যখন ওখানে আটকিয়ে মারধর করেছে, তখন ডাকসুর নেতৃবৃন্দ যাচ্ছিল শাহবাগ থানায় একটা মীমাংসা করার জন্য। এইটার একটা ভিডিও আমাদের হাতে এসেছে, দেখেন। যখন ছাত্র দল এবং ছাত্র শিবির মুখোমুখি, দুই দিক থেকে দুই দল আসছে, তখন ডাকসুর এক সদস্য মাঝার, তিনি ছাত্র শিবিরের ওই গ্রুপ থেকে বের হয়ে সামনে এসে ছাত্র শিবিরকে দুই হাত দিয়ে ঠেকাচ্ছেন যে থামো, আর সামনে আগাইও না। ঠিক এই মুহূর্তে পিছন থেকে ছাত্র দলের এক টুকাই মাঝারের পিছন দিয়ে লাথি মেরে, দেখেন ভিডিওটা দেখেন। দেখেছেন উস্কানি কাকে বলে, পায়ে পাড়া দিয়ে ঝগড়া কাকে বলে? এইগুলো আমাদের সুশীল সমাজের চোখে পড়ছে না। এরা কেউ বলছে না যে ছাত্র দল এখানে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করছে। এই কাজটা যদি করতো এদেশের মিডিয়া এবং সুশীল সমাজ, যদি এখনই যেটা ভালো সেটাকে ভালো বলা এবং যেটা খারাপ সেটাকে যদি খারাপ বলতো, তাহলে ছাত্র দলের এই পরিণতি আজ হতো না। ছাত্রলীগও কিন্তু ছাত্রলীগ হয়েছিল মিডিয়া এবং সুশীলদের কারণে, কারণ তাদের সমস্ত অপকর্মকে তারা আড়াল করতো মিডিয়া এবং সুশীল, যার কারণেই তো তারা ছাত্রলীগ হয়েছিল। এখন আবার ছাত্র দলের ব্যাপারেও তারা এইটা। ভিডিওটা আবার দেখেন আপনারা একটু, কিভাবে লাথি মারছে দেখুন। এই অবস্থার পরিপ্রেক্ষিতে ছাত্র শিবির অনেক ধৈর্যের পরিচয় দিয়েছে। অবশ্যই তাদের ধৈর্যের পরিচয় দেওয়া দরকার, কারণ তারা যদি কোনো রকম একজনকে একবারই একটা লাথি না, একটা থাপ্পড়ও যদি মারে, তাই দেখবেন যে মিডিয়াগুলো বসে গেছে, একেবারে গবেষণা করতে বসে গেছে শিবিরকে কিভাবে এখন নিষিদ্ধ করা যায়, শিবির উগ্র, শিবির এটা ওটা বলে একবারে ঝাঁপায় পড়বে। কিন্তু এখন তো তারা অন্ধ হয়ে গেছে, এখন তো তাদের রাত, তারা তো এখন ঘুমাচ্ছে, চোখে দেখে না। সবাই সুশীল এবং এই মিডিয়াগুলো একেবারে অন্ধ, নাক ডাকিয়ে ঘুমছে। ছাত্র শিবির যদি আস্তে করে একটা বায়ু দেয়, ওদের তখন ঘুম ভেঙে যাবে। যাই হোক, এখন আসি আমরা সর্বশেষ কথায়। ইকবাল হাসান মাহমুদ টুকু, বিদ্যুৎ এবং জ্বালানি মন্ত্রী, তিনি বলছেন যে দেশে লোডশেডিং আছে, এটা যদি কেউ দেখাতে পারেন তাহলে আমি পদত্যাগ করবো, মন্ত্রিত্ব ছেড়ে দেবো, আমি জীবনে আর কোনোদিন রাজনীতি করবো না। মানুষের চক্ষু লজ্জা বলতে একটা জিনিস থাকে। তার এই ঘোষণার পরে আমি কয়েক জেলায় অনেকের সাথে পরিচিত যারা আছে তাদের সাথে কথা বলেছি, প্রত্যেকের কাছ থেকে একই কথা, 24 ঘন্টার ভিতরে 17-18 ঘন্টা বিদ্যুৎ থাকে না এলাকায়। মন্ত্রী কি করে এমন কথা বললেন যে লোডশেডিং দেখাতে পারলে পদত্যাগ করবেন? তাহলে আপনি পদত্যাগ করুন, আমি দেখিয়ে দিলাম। যাক, আপনি ওই কাজ কখনোই করবেন না, কারণ আপনি পদত্যাগ করবেন না, ওইটা আপনার একটা কথার কথা। মন্ত্রীরা সবসময় এই ধরনের কথাই বলে।
হ্যাঁ, এক মন্ত্রী বলে যে ঈদে একেবারে নির্বিঘ্ন, সবচাইতে বেশি নির্বিঘ্ন, ভাড়া এবার কম নিয়েছে, ভাড়া বাড়ে নাই 1 টাকাও। এই ধরনের কথা আমরা শুনি। চাঁদাবাজিকে যখন বলা হয় যে সমঝোতার ভিত্তিতে হলে সেটা চাঁদাবাজি না, এগুলো তো আমরা শুনে আসছি, নতুন নতুন শব্দ আমরা শুনছি। তাহলে আপনি এটা বলবেন, এতে তো অস্বাভাবিক কিছু না। আর ঢাকার ভিতরে যেটা, সেটা এই ঢাকার ভিতরে লোডশেডিং দিবেন খুব তাড়াতাড়ি, যার কারণে দেওয়ার জন্য এই গ্রাউন্ড তৈরি করছেন যেন ঢাকার মানুষ এবং বিশ্ববিদ্যালয়ের ছেলেপেলেগুলো রাস্তায় না নামতে পারে। তার আগে এই যে ছাত্রদলকে দিয়ে বিশ্ববিদ্যালয়গুলোকে নিয়ন্ত্রণে আনার, এখানে আধিপত্য কায়েম করার যে মহড়াটা, এটা আমরা দেখছি। এটা হয়ে গেলেই ঢাকার ভিতরে লোডশেডিং শুরু হবে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে ইসলামী বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রদলের সাবেক সভাপতি ঘোষণা দিয়েছেন, খবর ফাঁসিতে ঝুলবো নয়তো আইন হাতে তুলে গুপ্ত শিবিরকে হত্যা করব। দিস ইজ ফার্স্ট টাইম শিবিরকে প্রকাশ্যে হত্যা করার ঘোষণা দিল ছাত্রদল, বিএনপি বা যুবদল। এটার নেপথ্যের কারণ কি দর্শক? হ্যাঁ, এটা করতে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপি বাধ্য। এটা তারা করবে। তারেক রহমান তাদেরকে সেদিকে ঠেলে দিচ্ছে, অনিবার্য পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। নেপথ্যে তারেক জিয়া। কিভাবে? আমি আসছি দর্শক। হ্যাঁ, এটা প্রকাশ্যে একদম স্পষ্ট ভাষায়, মুহকামাত ভাষায় প্রথম ঘোষণা যে শিবিরকে হত্যা করবে। তবে এরকম ঘোষণা ছাত্রদল, বিএনপি ইউনুসের আমল থেকে দিয়ে আসছে যে একটা একটা শিবিরটা ধৈর্য ধৈর্য ড্যাশ কর, আর জবাই করলে তো হত্যা করাই হয়। এর মানে এটা নতুন নয়। তবে এবার কেন হঠাৎ করে বলছেন যে গুপ্ত শিবিরকে হত্যা করবে? বিএনপি ছাত্রদলে কাউকে তো আর শিবির হত্যা করেনি, যে তার প্রতিশোধ হিসেবে এটা বলেছে। প্রথম কথা হচ্ছে যে এই পুরো যে হত্যাযজ্ঞের যে ঘোষণা, মনে রাখবেন, আপনারা সবাই জানেন, এটা আইন যারা না বুঝেন তারাও জানেন যে অ্যাটেম্প টু মার্ডার নামে একটা কথা আছে। মার্ডার না করে যদি জাস্ট মার্ডার করে অ্যাটেম্প নেয়, প্রয়াস নেয়, সেটাও কিন্তু আইনের দৃষ্টিতে মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ। আপনারা সিনেমায় দেখেছেন যে 302 ধারা মোতাবেক এই করা হলো। এরকম অ্যাটেম্প টু মার্ডার আছে যার শাস্তি কিন্তু মৃত্যুদণ্ড। অতএব ভেরি সিম্পল, এই ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি তিনি স্পষ্ট প্রকাশ্যে মাইক হাতে নিয়ে শিবিরকে হত্যা করার ঘোষণা দিচ্ছেন। আপনি দেখেছেন যে চট্টগ্রামে ছাত্রদল নেতারা, একদম গুরুত্বপূর্ণ পদধারী নেতারা কিরিচ হাতে সরাসরি ক্যামেরার সামনে ধরা পড়েছে, কুপিয়েছে, পায়ের গোড়ালি বিচ্ছিন্ন করে দিয়েছে। কাউকে গ্রেপ্তার আপনি দেখেছেন? এই লোককে গ্রেপ্তার, কিংবা চট্টগ্রামে সেই কিরিচ হাতে বা যারা কুপিয়েছে, রক কেটেছে, তাদেরকে গ্রেপ্তার দেখেছেন? তা তো নাই। বরং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা মব করেছে তাদেরও গ্রেপ্তারের কোনো লক্ষণ নাই। সাংবাদিকরা মামলা করতে যায়, ওসি উদাও মামলা নিতে চায় না। হঠাৎ করে ওসি উদাও কি আর বলবে? এটা থেকে স্পষ্ট যে তারেক যে সরকার এগুলোকে প্রশ্রয় দিচ্ছে। যদি প্রশ্রয় না দিত তাহলে তাদেরকে গ্রেপ্তার করতো। হ্যাঁ, যদি গ্রেপ্তার করে তাহলে বুঝবেন যে এগুলো লাগাম কিছুটা হলো টেনে ধরতে চায়, তখন আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করবো। আর দ্বিতীয় হচ্ছে এই যে গুপ্ত, এই শব্দটা রাজনীতিতে স্টার্ট করেছেন বা পপুলারাইজ করেছেন তারেক জিয়া হিমসেলফ। অতএব তারেক জিয়া বগুড়ায় কিছুদিন আগে গুপ্ত বলার পরে কিন্তু ছাত্রদল শিবির উপর হামলা শুরু করেছে। অতএব এর পুরো দায় তারেক জিয়া। তিনি কেন গুপ্ত বলতে গেলেন? আর সেটাকে ধরেই তো এখন হত্যা করার কথা বললো। অতএব যদি কোনো হত্যাকাণ্ডের ঘটনা ঘটে, পুরো দায় এই 10% খাম্বা প্রাইম মিনিস্টার, শিশু প্রধানমন্ত্রী তারেক জিয়াকে দিতে হবে। ক্লিয়ার কথা। কারণ তিনি এই হত্যাকাণ্ডের ন্যারেটিভ নির্মাণ করেছেন। শিবিরকে গুপ্ত বলে তারেক জিয়া নিজেই শিবিরকে হত্যাযোগ্য করেছেন, আর হত্যা করার প্রকাশ্য ঘোষণা দিয়েছে এখন তারেক জিয়ার অনুসারীরা। অনেকে বলেন যে না, এখানে ছাত্রদল, বিএনপি, আওয়ামী লীগের ফাঁদে, ছাত্রলীগের ফাঁদে, ছাত্রলীগ সুযোগ নিয়ে তৃতীয় পক্ষ এই কাজ করাচ্ছে, সেই কাজ করাচ্ছে। না, ইটস ফলস। এখানে ছাত্রলীগ ছাত্রদলের মধ্যে যারা ঢুকেছে, যারা অরিজিনাল বিএনপি হয়ে ঢুকেছে, ছাত্রলীগ বা আওয়ামী লীগের এজেন্ট হিসাবে ছাত্রদলে ঢুকেছে বর্তমানে, এটা নাই। ছাত্রলীগ ওই ধরনের রাজনীতি করে না। হ্যাঁ, অনেক জায়গায় পরিচয় লুকিয়ে গুপ্ত থাকতে পারে, বাট একেবারে ছাত্র দলের ভিতরে ঢুকে তারা নাশকতা করবে, এরকম রাজনীতি ছাত্রলীগ করতে পারে না, বা এরকম কোনো ইতিহাস তাদের নাই, এই যোগ্যতা তাদের নাই। অতএব ছাত্রলীগ অনুপ্রবেশ করে এইসব ঘটনা ঘটাচ্ছে, এটা মোটেও ঠিক নয়। এটা তারেক জিয়ার নির্দেশে হচ্ছে, তারেক জিয়ার অনুসারীরা এটা করছে, এবং তারেক জিয়া এই শিবিরকে হত্যা করার ন্যারেটিভ নির্মাণ করছেন, এবং এর পুরো দায় টুকরো তাকে নিতে হবে। আপনারা দেখেছেন যে বিভিন্ন হত্যাকাণ্ডের আসামি শেখ হাসিনা। হ্যাঁ, যে যুক্তিতে শেখ হাসিনা শত শত মামলার আসামি হয়েছেন, ওই যুক্তিতে যদি পরিস্থিতি ভিন্ন দিকে যায়, তারেক জিয়া শত শত মামলার আসামি হবেন একদিন, লিখে রাখেন। কারণ শেখ হাসিনা নিজে এভাবে জঘন্যভাবে, নোংরাভাবে হত্যার ন্যারেটিভ নির্মাণ করেন নাই, হত্যার গ্রাউন্ড তৈরি করেন নাই, যেটা তারেক জিয়া অলরেডি করেছে। আশা করি বোঝাতে পেরেছি। এছাড়া দেখেন আরো কিভাবে তারেক জিয়া দেয়। এখানে ক্ষমতা এসেছে, একটু খাবে দাবে, পেট মোটা করবে, বিভিন্ন জায়গা থেকে প্রজেক্ট থাকবে, রাস্তাঘাট, ব্রিজ, অমুক তমুক, সেগুলো থেকে মোটা অঙ্কের পয়সাপাতি মেরে খাবে, এরকম নানান কিছু। বাট আমরা দেখতে পাচ্ছি বিএনপি সরকার এসে কোনো উন্নয়নমূলক কাজই করতে পারছে না, যেখান থেকে এই সাবেক ছাত্রদল নেতারা, ইবি ছাত্রদলের সাবেক সভাপতিরা, অথবা যারা কিরিচ হাতে দৌড়ায়, এরা যে কিছুটা খাওয়া দাওয়া করবে, এটা তারা পারে না। যেমন আওয়ামী লীগ আমলে হাসিনা যেভাবে হোক না কেন
বিরাট বিরাট প্রজেক্ট রান করেছেন এবং তার নেতাকর্মী থেকে শুরু করে সবাইকে খেতে দিয়েছেন যে এই যে দেখো একটা প্রজেক্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সেখান থেকে তুমি বালিশ কিনে খাও, বাঁশখালী পাওয়ার প্লান্ট, এরকম আরো অনেক। যেমন একটা যদি ভাঙ্গা কুয়াকাটা মহাসড়কের কাজ শুরু হয়, 4 লেন বা 6 লেনের মহাসড়কের কাজ শুরু হয়, তো এটা কোনো একটা কোম্পানি, বিদেশি কোম্পানি হয়তো বা কন্ট্রাক্ট পাবে, কিন্তু ওই কাজকে কেন্দ্র করে আরো শত শত কোটি টাকার ব্যবসা জন্ম নেবে। কেউ ওই কন্ট্রাক্ট কোম্পানিকে মাটি এনে দিবে, কেউ পুকুর ভরাট বা পুকুর কাটতে দিবে, কেউ যারা বিদেশি ইঞ্জিনিয়ার আসবে তাদেরকে কুত্তা ধরে এনে খাওয়াবে, এবং কেউ ওখানে একটা তারা ইঞ্জিনিয়ারদের থাকার জন্য যে ঘরটার দরকার ওগুলোর মালামাল সাপ্লাই দিবে, আরো বিভিন্ন লোকাল প্রোডাক্ট পাথর টাথর এগুলো অনেকে সাপ্লাই দিবে, এবং ওটাকে কেন্দ্র করে অনেক শ্রমিক লাগবে, লোকাল শ্রমিক লাগবে, সেগুলো নিয়ে সাপ্লাই দিবে, এবং আরো অনেক নানান ব্যবসা বাণিজ্য এই উন্নয়নমূলক কাজকে কেন্দ্র করে বিদেশিরাও যদি করে সেখানে গড়ে ওঠে। যেমন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আশা করেছে, বাট ওইটাকে কেন্দ্র করে ক্ষমতাসীনদের নানান ব্যবসা বাণিজ্য ওখানে গড়ে উঠেছে। বৈধভাবে সেখান থেকে অনেক ইনকাম করা যায়, আর অবৈধভাবে তো অভাব নেই। তো এরকম নানান প্রজেক্টের মাধ্যমে হাসিনা তাদের নেতাকর্মীদের খেতে দিত, ওইটা নিয়ে তারা ব্যস্ত থাকতো, তালে থাকতো। কিন্তু আমাদের শিশু মুক্তিযোদ্ধা, এমনকি এখন শিশু প্রধানমন্ত্রী বলা যায়, কারণ প্রধানমন্ত্রী হিসেবে তার ভূমিকা আচার আচরণ একদম শিশুর মতো অবুঝ, তিনি কোনো উন্নয়নমূলক কাজ করতে পারছেন না। ছাত্রদল, যুবদল বা এই যে যারা বেকার আছে, অশিক্ষিত বেকার ছেলেগুলো, তাদের জন্য কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে পারছেন না। তো তারা কি করবে? তারা তো কোনো তাল পায় না, যার ফলে তারা এখন শিবির হত্যা করে লাইমলাইটে আসতে চায়। কিন্তু এদেরকে যদি একটা কাজ বা ওইরকম খাওয়া খাওয়ির কোনো একটা প্রজেক্ট দিতে পারতেন, তাহলে তারা এইসব ফালতু কাজ করতে আসতো না। তো ওভারঅল ঘটনার জন্য তারেক জিয়াকে দায়ী থাকতে হবে, তারেক জিয়াকে জবাব দিতে হবে। তো আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং সকল বিশ্লেষকদের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনেছেন। তো প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণ শোনার পরে আপনারা কি জানলেন, বুঝলেন? আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন, আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করুন। যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।